আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আগের দিনে দেখবে আগের ক্লাসে আমি আয় আকৃতি ও ভি আকৃতি যে উপত্যকা সেগুলো পড়িয়েছিলাম, ঠিক আছে। এছাড়াও দেখবে গ্রিক খাদ এবং ক্যানিয়ন কী সেটাও দেখবে পড়িয়েছিলাম। আজকে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2 নম্বর পার্ট দেখছি, যেগুলো ভূমিরূপগুলো রয়েছে, বাকি যে ভূমিরূপগুলো। যেমন আজকে দেখো আমরা কী দেখব, শৃঙ্খলিত শৈলশিরা, খরস্রোত, ঠিক আছে, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ, এগুলো দেখবো আজকে আমাদের টপিক, ঠিক আছে। শৃঙ্খলিত শৈলশিরা, ঠিক আছে। এখানে যে সংজ্ঞাটা আছে না, এই সংজ্ঞাটা অনেকটা কঠিন, তাই আমি এটা তোমাদেরকে বলছিই না। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা তোমরা শোনো। দেখো দেখো পার্বত্য অঞ্চলে কি হয়, ছবি দেখে বুঝতে পারছো। পার্বত্য অঞ্চলে কী হয় না, কঠিন শিলাগঠিত শৈলশিরা, এই যে শৈলশিরা, কঠিন শৈলশিরা, এগুলোকে নদীর গতিপথে অনেক সময় কী করে বলো তো, বাধার সৃষ্টি করে। নদীর গতিপথ ধরো, এই নদীর গতিপথে কী করে, বাধার সৃষ্টি করে, ঠিক আছে। আর সেই বাধা এরা কী করে, নদী কী করে, শৈলশিরার এই যে পাদদেশ, শৈলশিরার যে পাদদেশ আর কি, পাদদেশে কী করে, ক্ষয় করে নদী কী হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়, সোজা আসে না। যদি ধরো সমভূমি হতো এটা, তাহলে কী হতো বলো তো, নদী সোজা চলে আসতো। যদি মনে করো নরম শিলা দিয়ে গঠিত, তাহলে কিন্তু সোজা চলে আসতো। কঠিন শিলা দিয়ে গঠিত, তাই কিন্তু নদী আঁকাবাঁকা পথে কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। পাদদেশ ক্ষয় করে করে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। তখন পরপর এই যে শৈলশিরাগুলি তুমি যদি দূর থেকে দেখো, তাহলে কি মনে হয়, শৃঙ্খলের মতো মনে হয় বা আবদ্ধ। এবং দূর থেকে দেখো তাহলে মনে হবে যে নদীটি যেন মানে এখানে বিলুপ্ত হয়ে গেছে, মানে অদৃশ্য, নদী এখানে নেই, ঠিক আছে। এই যে শৈলশিরা, ঠিক আছে, এই শৈলশিরাগুলিকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। তখন বলা হয় এই শৃঙ্খলিত শৈলশিরা। তুমি দূর থেকে দেখো তাহলে মনে হবে নদীটা অদৃশ্য হয়ে গেছে, শৈলশিরার মাঝে হারিয়ে গেছে। নদী কী করে, এই যে শৈলশিরার পাদদেশে ক্ষয় করে করে আঁকাপাকা পথে নদী প্রবাহিত হয়, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার বলবো, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে ব্যাখ্যা করে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো নেক্সট, দেখো এরপর দেখো খরস্রোত, অর্থাৎ শিলার যে উলম্ব বৈষম্য, এটা আমরা দেখব। এটা ইংলিশে কী বলে বলো তো, র্যাপিড বলে, ঠিক আছে। র্যাপিড, ইংলিশে র্যাপিড। দেখো ধরো এখানে কঠিন শিলা, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এটা কঠিন শিলা। দেখো কঠিন শিলা কিন্তু ক্ষয় করতে পারবে না নদী, ঠিক আছে। জল ধরো আসছে, ক্ষয় করতে পারবে না। কিন্তু দেখো তারপরে নরম শিলা, এখানে কিন্তু ক্ষয়টা বেশি হবে। দেখো নরম শিলা। আবার দেখো যখন এখানে আসছে, দেখো এখানে দেখো কঠিন শিলা। আবার দেখো এখানে এলো, দেখো নরম শিলা। তাহলে আবার দেখো কঠিন শিলা। তাহলে যেখানে কঠিন সেখানে ক্ষয় কম, যেখানে নরম সেখানে তো ক্ষয়টা দেখো বেশি করছে। দেখো তোমার তুলনামূলক। এর ফলে কী হচ্ছে বলো তো, দেখো একটা সিঁড়ির মতো দেখো ধাপ সৃষ্টি হচ্ছে। দেখো তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ওইটাই লেখা আছে। দেখো নদীপথে কঠিন এবং নরম শিলা পাশাপাশি উলম্বভাবে থাকলে নদীর জল তীব্র স্রোতে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে। এই ক্ষুদ্র এবং স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতগুলিকে কী বলা হয়, র্যাপিড বলা হয়, ঠিক আছে। এবার দেখো কোথায় কোথায় দেখা যায়, দেখো এগুলো লেখা আছে। যেমন আফ্রিকা, দেখো কঙ্গো নদীতে এরূপ 32টি র্যাপিডকে একসঙ্গে কী বলা হয়, লিভিংস্টোন জলপ্রপাত। দেখো ভারতের কোথায়, দেখো ভারতের একটা ইম্পর্টেন্ট, হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী নদীতে দেখা যায়, ঠিক আছে। তোমরা যদি এর পিডিএফটা চাও আমাকে তোমরা কমেন্ট করবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমাদের। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ঠিক আছে। যদি কোনো জায়গায় আটকায়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে ব্যাখ্যা করে দেবো। দেখো তারপর দেখো নেক্সট, দেখো জলপ্রপাতে চলে এসো। দেখো নদীর গতিপথে বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে নিচে সরাসরি পতিত হলে তাকে জলপ্রপাত বলে। ধরো এখানে জল দেখা ধরাম নিচে পড়ছে, এটাই কি জলপ্রপাত, ঠিক আছে। এবার দেখো এই যে আমি এক্সট্রা যে পয়েন্টগুলো দিচ্ছি তোমাদেরকে ছকের আকারে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলো পড়তে হবে, এগুলো শর্ট প্রশ্নতে পড়ে। এবং ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, কুঞ্চিকল জলপ্রপাত, বরাহি নদীর ওপর আছে কর্ণাটকে, ঠিক আছে। উচ্চতাটা মনে রাখতে পারো 455 মিটার। তাও দেখো
বিশ্বের বিস্তৃততম জলপ্রপাতের নাম কি? ইগুয়াজু, যেটা ব্রাজিলে আছে। দৈর্ঘ্য মনে রাখার তো দরকার নেই। আর বিশ্বের উচ্চতমটা মনে রাখবে অ্যাঞ্জেল জলপ্রপাত, সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। কোন ভেনেজুয়েলা আছে, কোথায় ভেনেজুয়েলা, নদীটার নাম কারাও কারণী। ঠিক আছে, ব্যাস এইটুকু মনে রাখবে। দেখো জলপ্রপাতের উৎপত্তি, জলপ্রপাত কীভাবে সৃষ্টি হচ্ছে, উৎপত্তি। দেখো প্রথমে দেখো আছে শিলাস্তর ও চ্যুতি কী ভূমিকা পালন করে। দেখো শিলাস্তরের বিন্যাস, দেখো ধরো এখানটা কঠিন শিলা দিয়ে গঠিত, এই ওপরটা ধরে নাও কঠিন শিলা, দেখো ছবির মধ্যে দেখা আছে, দেখো এটা কঠিন শিলা। এইখানটা কী বলো তো, এইখানটা দেখো নরম শিলা, দেখো এই জায়গাটা দেখো নরম শিলা, দেখো অন্য কালি নিচ্ছি আমি, দেখো এই জায়গাটা দেখো এইখানটা, ঠিক আছে, এইখানটা দেখো কিন্তু নরম শিলা। তাহলে কঠিন শিলার মধ্যে জলটা আসছে যখন ধরাম, এখানে যখন পড়বে না, দাঁড়াও পেনটা কালিটা একটু বাড়িনি, দেখো দেখো জলটা এখানে আসছে যখন এখানে পড়বে, তখন কঠিন শিলার কিন্তু ক্ষয় কম হবে, নরম শিলাতে ক্ষয় বেশি হবে না, তখন ক্ষয় হতে 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 গভীর হয়ে যাবে, এখানটা জল আসবে ধরাম করে এখানে পড়বে। বুঝতে পারছো তো? তাহলে এইবার জলপ্রপাতের সৃষ্টি হয়ে যায়। তারপর দেখো চ্যুতি, এটা দেখো চ্যুতি, দেখো দেখো এটা হচ্ছে চ্যুতি লাইন। কোনো কারণে ধরো এখানটা ধস নেমে এইখানটা বসে গেল, ঠিক আছে, নদী ধরে এইভাবে আসছে আর এখানটা বসে গেছে, তাহলে কী হয়, এখানে নদী এসে পড়বে, ঠিক আছে, জলটা এখানে দেখো এসে পড়ছে, অনেক পরিমাণ জল এখানে পড়ছে, যখনই পড়বে একসঙ্গে তখন এটাকে কী হবে, এখানে জলপ্রপাতের সৃষ্টি হয়ে যাবে। এবার দেখো আমি দেখো দিয়ে দিচ্ছি এখানে এক্সাম্পলগুলো, যেমন শিলাস্তরের বিন্যাসের ফলে যে জলপ্রপাত, সেটা মনে রাখবে নায়াগ্রা জলপ্রপাত, দেখো, ঠিক আছে। আর এখানে আমি এক্সট্রা পয়েন্টও দিয়েছি, তোমরা এটা পড়তে পারো, আমি যেটা বললাম ওটাই লেখা আছে এখানে, এক পড়ে দেখো শোনাচ্ছি তোমাদেরকে। নদীপথে কঠিন এবং নরম শিলা পাশাপাশি অনুভূমিক বা তির্যকভাবে থাকলে ক্ষয় পেয়ে কী হয়, জলপ্রপাতের সৃষ্টি হয়। বুঝতে পারলে? যেটা আমি বললাম ওটাই। দেখো নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতির ফলে উঁচু থেকে নিচে জলরাশি পতিত হয়। এই চ্যুতির ফলে উঁচু অংশ থেকে নিচে পতিত হচ্ছে, দেখো এখানে, কারণ এই জায়গাটা বসে গেছে, বুঝতে পারছো তোমরা, জলটা এসে এখানে পড়ছে, এখানে কি হয়েছে, জলপ্রপাতের সৃষ্টি হয়ে যায়। আর এই ধরনের দৃশ্য চ্যুতির ফলে যে সৃষ্ট, সেটা দেখো ভিক্টোরিয়া আছে, ঠিক আছে। আর দেখো ভারতের কোথায় কোথায় মনে রাখবে, ইন্দ্রাবতী মনে রাখবে, ভারতের নায়াগ্রা এটা মনে রাখবে, ঠিক আছে, নর্মদা দেখা যায়, কপিলধারা রয়েছে, এছাড়াও চিত্রকূট, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর দেখো ভূপ্রকৃতি এবং উচ্চতা অনুসারে দেখো, দেখো ঝুলন্ত পতাকা, জলপ্রপাত ঝুলন্ত পতাকার কারণে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়। এগুলো অতটা ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট একবার মনে রাখো, শুধু দেখে রাখো আর কি। দেখো হিমবাহ সৃষ্ট ঝুলন্ত পতাকার ওপর দিয়ে নদী প্রবাহিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে। যেমন একটা এক্সাম্পল মনে রাখবে, লাদাখের পারচাক, এটা মনে রাখবে, লাদাখের পারচাকটা, অ্যাকচুয়ালি রটা হবে না, পার্ক হবে, পার্ক, ঠিক আছে, পার্ক চাক জলপ্রপাত। তাও দেখো এখানে পুনর্জীবন লাভের কারণেও দেখো নদীতে জলপ্রপাতের সৃষ্টি হয়। দেখে নাও এখানে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নিক বিন্দুতে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন দেখো জোনা, দশম, সুবর্ণরেখা নদীতে সৃষ্টি হয়। কোন নদী মনে রাখবে, সুবর্ণরেখা নদীতে, ব্যাস। আর দেখো মালভূমির প্রান্ত ভাগ, মানে মালভূমি খারাপ হবে সমভূমিতে অবতরণ হলে, দেখো সমভূমিতে অবতরণ হচ্ছে, খারাপভাবে যদি অবতরণ হয় সেক্ষেত্রেও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়ে যায়। যেমন যোগ জলপ্রপাত, যেটা সরাবতী নদীতে আছে, ঠিক আছে, দন্তস্ব হবে এটা। দেখো নেক্সট দেখো, এরপর দেখো জলপ্রপাতের আমরা শ্রেণীবিভাগগুলো দেখব, ঠিক আছে। জলপ্রপাতের শ্রেণীবিভাগ, দেখো ভূমিতল ও জলের পরিমাণ অনুসারে জলপ্রপাতকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাসকেড বলা হয়, একটা হচ্ছে কাসকেড, আর একটা হচ্ছে ক্যাটারাক্ট, ঠিক আছে। দেখো কাসকেডটা কি, দেখো জলপ্রপাতটা যদি তোমার ধীরে ধীরে হয়, মানে ধাপের আকারে হয়, ধীরে ধীরে বলছি, ধাপের আকারে, দেখতে পাচ্ছ সিঁড়ির যেরকম ধাপ হয় সেরকম, দেখো এখানে লেখা আছে নদীপথে অসংখ্য ছোট বড় খরস্রোত সিঁড়ির মতো ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে নামে। জল যদি লাফিয়ে লাফিয়ে নামে সিঁড়ির মতো ধাপে ধাপে,
সেক্ষেত্রে যে জলপ্রপাত সেটাকে বলে কাসকেড। আর যদি দেখো এখানে দেখো কী হচ্ছে, সিঁড়ি ফিরি নেই, একদম জল আসছে পড়ছে নিচে, ধরাম করে পড়ছে দেখো জল এখানে, ঠিক আছে, এটাকে বলে ক্যাটারাক্ট। এই একটা এক্সাম্পল মনে রাখবে, ভিক্টোরিয়া জলপ্রপাত, ঠিক আছে। আর এখানে যদি মনে রাখতে পারো তাহলে এটা মনে রাখবে রাঁচির, এটা মনে রাখো রাঁচির জোনহা, রাঁচির জোনহা, এটা মনে রাখবে। এটা মনে রাখতে পারো আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দি গ্লেন, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। ক্যাটারাক্ট, ভিক্টোরিয়া জলপ্রপাতটা মনে রাখবে ক্যাটারাক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো জলপ্রপাত শ্রেণীবিভাগটা। দেখো নেক্সট দেখো, এরপর দেখো প্রপাতকূপে চলে এসো। প্রপাতকূপ যেটাকে ইম্প্যাক্ট জোন বলা হয়। দেখো জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে ও জলে ঘূর্ণির সৃষ্টির ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় তাকে কী বলা হয়? প্রপাতকূপ। দেখো ভালো করে বোঝে জায়গাটা। দেখো জল এসে কিন্তু এভাবে পড়ছে, ধরো, ঠিক আছে, জল এসে পড়ছে, এখানে কী হয় বলো তো, নিচে নিচে কিন্তু গর্তের সৃষ্টি হয়ে যায়। জল এসে পড়ছে, ধরো জল এখানে ঘুরছে, ঘুরতে ঘুরতে নড়ি কাঁকড় বালি ঘুরতে 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 এখানে কী বলো তো, গর্তের যেখানে পড়ছে সেখানে তো গর্তের সৃষ্টি হয়। তোমরা দেখবে যে কোনো জায়গায় যদি একটা জল পড়ে তো গর্তের সৃষ্টি হয়ে যায়, হয় না? হয় না? তা এইটাই, এটাকে বলে প্রপাতকূপ। প্রপাতকূপ, ঠিক আছে। এটা কোথায় সৃষ্টি হয় বলো তো? জলপ্রপাত যেখানে পড়ছে জলটা সেখানে কিন্তু সৃষ্টি হবে। দেখো আর একটা দেখো তোমাদের আছে, দেখো পরে দেখাচ্ছি, পরের স্লাইডে দেখো। দেখো মন্থকূপ। এই মন্থকূপ জিনিসটা আলাদা। এটা কি বলো তো, এটা ধরো নদী, এটা ধরো নদী, নদীর জায়গায় জায়গায় সৃষ্টি হয়, মানে নদীর ধরো নদীর গতিপথ ধরো সৃষ্টি হয় এখানে, ঠিক আছে। কিন্তু আর এই জিনিসটা কি বলো তো, মানে জলপ্রপাত যেখানে জল এসে পড়ছে সেখানে হচ্ছে সৃষ্টি এটা। যেমন দেখো একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, চেরাপুঞ্জির কাছে নোহকালিকায় জলপ্রপাতে দেখা যায় এই ধরনের তোমার প্রপাতকূপ। জল এসে পড়ছে এখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। জলস্রোত এবং প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে এখানে এই ধরনের বিশাল হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রপাতকূপ। দেখো নেক্সট দেখো মন্থরকূপটা বলছি। দেখো এটা দেখো অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া একটা। দেখো প্রাথমিক প্রথমে কী হয়, প্রাথমিক গর্ত সৃষ্টি হয়, ছোটো ছোটো এখানে গর্তের সৃষ্টি হয়, নদীতে নড়ি কাঁকড় বালি বয়ে যায়, এখানে ধরো এইভাবে গর্তের সৃষ্টি হয়ে গেল। তারপর ধরো কী হয়, এখানে দেখো জল ঢোকে, নড়ি কাঁকড় বালিগুলো এখানে ঢোকে, কী হয় বলো তো, এখানে ঘুরতে থাকে, গর্তটাকে বড় করে, তারপর এরপর ছোটো ছোটো নড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় করে এবং গর্তটাকে আরও গভীর এবং মসৃণ করে, ঠিক আছে। তারপর এখানে দেখো কী হচ্ছে, গর্তের সৃষ্টি হয়ে গেছে। এখানে দেখো একসঙ্গে অনেক পটহোল গড়ে উঠলে তাকে কি বলা হয়? পটহোল কলোনি বলে, যা নদীর গভীরতা বাড়ায়। এইভাবে দেখো গভীরতা বাড়ায় এইভাবে। তাহলে নদীর গতিপথ দেখো, নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোটো ছোটো গোলাকার গর্ত এবং মসৃণ গর্তের সৃষ্টি হয়, গোলাকার এবং মসৃণ গর্তের সৃষ্টি হয় এবং পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার হয়। এটাকে এই যে ছোটো ছোটো কূপগুলো তৈরি গর্ত, এগুলোকে বলা হয় মন্থকূপ, ঠিক আছে। কোন নদী কোথায় সৃষ্টি হয় শুধু এটা মনে রাখবে, ঝাড়খণ্ডে, মনে রাখবে ঝাড়খণ্ডে কোথায়? খড়কাই নদীতে, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, ঝাড়খণ্ডের খড়কাই নদীতে। এরপর দেখো আমরা প্রপাতকূপ বনাম মন্থকূপ যে পার্থক্য সেটা দেখে নিই, চলো। দেখো তাহলে প্রপাতকূপ বুঝতে পারলে তোমরা, জলপ্রপাতের পাদদেশে সৃষ্টি হবে, আর মন্থকূপটা কোথায় হবে? নদীর তলদেশে হবে, এটা মনে রাখবে। জলপ্রপাতের প্রবল পতনবেগ এবং ঘূর্ণনের ফলে সৃষ্টি হয় এটা, আর এটাকে অবঘর্ষ বা ঘূর্ণনমান নুড়ির আঘাতে সৃষ্টি হয়। নুড়িগুলো ধরো ঘুরছে নদীর মধ্যে, সেখানে ছোটো গর্তের সৃষ্টি হলে সেখানের মধ্যে ঢুকে আবার ঢুকতে বড় বড় গর্তের সৃষ্টি করে দেয়, ঠিক আছে। এটা হাঁড়ির মতো হয়, বড় হয়, এটা কয়েক সেমিতে কয়েক মিটার হয়। আর একটা এক্সাম্পল, খড়কাই নদীতে বলা হয় মন্থকূপ দেখা যায়, আর যদি বলা হয় নোহকালিকাই নদীতে প্রপাতকূপ দেখা যায়, ঠিক আছে।